আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু। এসেছি নবম দশম শ্রেণীর গণিতের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। আজকের টপিক হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আমার ক্লাসের কয়েকটা পার্ট থাকবে, তার মধ্যে প্রথমত হচ্ছে কি প্রথম পার্ট, ফার্স্ট পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক যে রুলসগুলো থাকে সেগুলো নিয়ে অবশ্য আমাদের কিছু কথাবার্তা থাকবে। যদি সম্ভব হয় ফার্স্ট পার্টে তাহলে অবশ্য কিছু এক্সারসাইজ করার চেষ্টা করব। সেকেন্ড পার্টে থাকবে উদাহরণসহ অনুশীলনে যেসব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো সমাধান। থার্ড পার্টে থাকবে এই প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস সহ একটা অধ্যায়ের এমসিকিউ যেগুলো আছে সেগুলো যেন খুব সহজেই আমরা খুব কম সময়ে অ্যান্সার করতে পারি, তার কিছু শর্টকাট কিছু টেকনিক ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি উপস্থিত হয়েছি বাস্তব সংখ্যার কিছু টপিকস বা বেসিক নিয়ে আলোচনা করার জন্য। সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রথমত শুরু করি, বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা বলতে গেলে আসলে কি বোঝায় সেই বিষয়টাকে সমাজে জানা দরকার। বাস্তব সংখ্যা বলতে গেলে অবশ্য যেটাকে বোঝায় বাস্তবিক জগতে গণনার সুবিধার্থে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মূলত দুইটা সংখ্যার সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তার একটি হচ্ছে মূলদ সংখ্যা, অন্যটি হচ্ছে অমূলদ সংখ্যা। আজকের বিষয় হচ্ছে কি বাস্তব সংখ্যা। আমরা যদি অবশ্য লিখে লিখে করি তাহলে মনে হয় যেন ভালো হয়। বাস্তব সংখ্যা তাহলে আজকের টপিক আমরা পেয়েছি কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমি অবশ্য সকল তথ্য যদি বোর্ডে লিখতে যাই তাহলে ক্লাস অনেক দীর্ঘ হয়ে যাবে, যার জন্য অবশ্য সকল তথ্যগুলো আমি বোর্ডে লিখবো না, কিছু কিছু অবশ্য আমি বলে যাব আমার ক্লাস ভিডিও থেকে সংগ্রহ করতে হবে। প্রথমত অবশ্য আমরা যেটা বলেছি বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা দুইটা সংখ্যার সমন্বয়ে গঠিত হয়েছে, যেটা বলেছি তার একটি হচ্ছে কি মূলদ সংখ্যা, অন্যটি অমূলদ সংখ্যা। তাহলে প্রথমত হচ্ছে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর অন্যটি হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে প্রথমে আসি অমূলদ সংখ্যা নিয়ে, কারণ হচ্ছে অমূলদ সংখ্যা টপিকসটা খুবই কম দেওয়া আছে, কিন্তু মূলদ সংখ্যা যখন আলোচনা করতে যাব এর মধ্যে অনেক তথ্য আছে, অনেক ইনফরমেশন আছে যেগুলো অবশ্য আমাদের বাস্তবিক জীবনে এখান থেকে অনেকগুলো কোশ্চেন আমরা প্রতিনিয়ত দেখতে পাই। তো আমরা প্রথমত আলোচনা করব অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যা কাকে বলে প্রথমত ডেফিনেশন আসে। অমূলদ সংখ্যা বলতে গেলে সেই সংখ্যাগুলোকে বোঝায় যেই সংখ্যাগুলোকে আমরা দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকে এবং সেগুলো কখনোই আমাদের আবৃত আকারে লেখা যায় না, সেই সকল সংখ্যাকে অবশ্য আমরা বলতে পারি অমূলদ সংখ্যা। সংক্ষেপে বলতে গেলে আমাদের পি ও কিউ যদি স্বাভাবিক সংখ্যা হয়ে থাকে তাহলে পি বাই কিউ আকারে যে সংখ্যাগুলোকে লিখতে পারি না সেই সকল সংখ্যাকে বলা হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে 3.14245 এই সংখ্যাটাকে যদি আমরা দেখি তাহলে অবশ্যই এটাকে আমরা বলতে পারি যে অসীম সংখ্যক অসীম দশমিক সংখ্যা। অসীম দশমিক সংখ্যা অবশ্য দুই ধরনের হয়ে থাকে, এক হচ্ছে কি আবৃত অসীম দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে কি অনাবৃত দশমিক সংখ্যা। তো এখানে অবশ্য দেখেছি যে এখানে অবশ্য আমাদের কোনো সংখ্যায় রিপিট হয় নাই, কোনোভাবেই আমরা এটাকে আবৃত করতে পারি না। সো অবশ্যই আমরা বলতে পারি যে এটা একটি অমূলদ সংখ্যা। অনেক সময় কোশ্চেনে হয়ে থাকে যে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আর একটা গুরুত্বপূর্ণ আমরা তথ্য এখান থেকে জেনে থাকবো, সেটা হচ্ছে কোনো মৌলিক সংখ্যাকে যদি বর্গমূল করা হয়ে থাকে তাহলে সেটাকে হচ্ছে আমরা কি বলতে পারি অমূলদ সংখ্যা বলতে পারি। অমূলদ সংখ্যা নিয়ে অবশ্য খুবই সংক্ষেপে আলোচনা করব, বিস্তারিত আলোচনা হয়তো অবশ্য করার প্রয়োজন হবে না। বিস্তারিত প্রয়োজনের আলোচনার জন্য অবশ্য আমাদের আছে কি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা নিয়ে অবশ্য আলোচনা করতে গেলে আমাদের বাস্তবিক জগতে যে সংখ্যাগুলো ব্যবহার করি সবগুলো এখানে আসবে। এখানে অবশ্য এমন কোনো সংখ্যা থাকবে না যেটা মূলদ সংখ্যার মধ্যে আলোচনা করা যায়। প্রথমত ডেফিনেশনে আসি। ডেফিনেশন বলতে গেলে অবশ্য কি মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা কাকে বলে ডেফিনেশন অবশ্য আমরা করি যে কোনো পূর্ণ সংখ্যা
বা ভগ্নাংশ সংখ্যা যেগুলো অবশ্য নির্দিষ্টভাবে থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলোকে অবশ্য নির্দিষ্টভাবে থাকে, যদি দশমিক হয়ে থাকে তাহলে অবশ্য সামথিং অবশ্য আমরা বলতে পারি 6.25, 6.5, 6.9, অথবা দেখা যাচ্ছে 6.111, 6.2222 যদি আমাদের আবৃত সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলতে পারি কি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা মূলত অবশ্য কি সেটা অবশ্য আমরা বুঝেছি, মূলদ সংখ্যা কাকে বলে সেটা আমরা দেখেছি। আমি অবশ্য দেখাচ্ছি ক্লাস দীর্ঘ করব না, খুব সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তাহলে মূলদ সংখ্যা প্রথমত অবশ্য আমরা কিভাবে বুঝবো সেটা একটু দেখি। মূলদ সংখ্যা প্রথমত অবশ্য দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মূলদ সংখ্যা দুই প্রকার। এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা, অন্যটা হচ্ছে কি ভগ্নাংশ। তাহলে মূলদ সংখ্যার মধ্যে আমরা কয়টি সংখ্যা পেয়েছি? দুইটা সংখ্যা পেয়েছি, এক হচ্ছে কি পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে প্রথমত আসে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলি। পূর্ণ সংখ্যা অবশ্য আমরা জানি কয় ধরনের হতে পারে। পূর্ণ সংখ্যা আবার আমরা বলতে পারি তিন ধরনের হয়ে থাকে। বেসিক্যালি অবশ্য অনেক সময় আমরা দুই ধরনেরও বলতে পারি, অথবা দেখা যাচ্ছে আমরা তিন ধরনেরও বলতে পারি। প্রথমত অবশ্য তিন ধরনের আলোচনা করি। তার মধ্যে একটা হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। দ্বিতীয়ত হচ্ছে কি শূন্য, আর তৃতীয়ত হচ্ছে কি ধনাত্মক সংখ্যা। এখানে কথা হচ্ছে আমরা যদি অবশ্য সংখ্যা রেখা দেখে থাকি, আমরা যদি সংখ্যা রেখা দেখে থাকি তাহলে যেটা হয়ে থাকে এই হচ্ছে আমাদের শূন্য, তারপরে হচ্ছে কি 1, -1, 2, -2, এভাবে আমরা ধরে নিলাম আমাদের অসীম সংখ্যক তথ্য দেওয়া আছে। তাহলে রিয়েল নাম্বারটাকে অবশ্য আমরা এখান থেকে অবশ্য আইডেন্টিফাই করতে পারি যে অবশ্য আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যতগুলো তথ্য আছে এর মধ্যে ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ যেগুলো আছে সকল তথ্যগুলোকে আমরা অবশ্য বাস্তব সংখ্যা হিসেবে বলতে পারি। ইভেন এটাকে অবশ্য আমরা বলতে পারি একটা সংখ্যা রেখা। এটাকে কি বলা হয়? সংখ্যা রেখা। সংখ্যা রেখা এইটার অবশ্য বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পূর্ণ সংখ্যাগুলো আছে আমরা অনেক সময় অবশ্য বলেছি তিন প্রকারের হয়ে থাকে, আবার অবশ্য আমরা বলতে পারি যে দুই প্রকারেরও হয়ে থাকে। আসল কথায় দুই প্রকার এবং তিন প্রকার কেন হচ্ছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি। প্রথমত যদি ধরা হয় পূর্ণ সংখ্যা তিন প্রকার তাহলে সেক্ষেত্রে অবশ্যই শূন্যকে একটা ধরেছি, ধনাত্মক এবং ঋণাত্মক ধরা হয়েছে। বাট যদি আমাদের দুই প্রকার ধরে থাকি বা দুই প্রকার নিয়ে যদি ব্যাখ্যা করতে হয় তাহলে একটা হচ্ছে কি 0 থেকে যেগুলো ছোট সেগুলো হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক বা নেগেটিভ তথ্য। আর একটা হচ্ছে কি তাহলে অবশ্যই অন্যটা হচ্ছে কি নন নেগেটিভ বা অঋণাত্মক। অঋণাত্মক সংখ্যা। তাহলে বেসিক্যালি অবশ্য আমরা দেখলাম যে যদি আমাদের পূর্ণ সংখ্যা দুই ধরনের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্য কি একটা হচ্ছে কি ঋণাত্মক আর একটা হচ্ছে অঋণাত্মক। তাহলে ঋণাত্মক কোনগুলো? যেগুলো 1 এর থেকে ছোট -ইনফিনিটি পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া আছে বা যে তথ্যগুলো আমরা পাই বা যে সংখ্যাগুলো আমরা পাই সেগুলোকে বলা হচ্ছে ঋণাত্মক। আর কোনটা হচ্ছে 0 থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলোকে বলতে পারি অঋণাত্মক। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে আমাদের অঋণাত্মক, ধনাত্মক এগুলো হয়েছে। এখন হচ্ছে কি ধনাত্মক সংখ্যাটা কি? ধনাত্মক সংখ্যাটা হচ্ছে 0 থেকে বড়। 0 থেকে বড় কতটুকু হতে পারে সেটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে এখন ধনাত্মক সংখ্যার মধ্যে কিন্তু অবশ্য অনেকগুলো থাকে, যেগুলো অবশ্য ভগ্নাংশ থাকতে পারে, পূর্ণ সংখ্যা থাকতে পারে। এখন আসি তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি? ধনাত্মক সংখ্যাটাকে অবশ্য যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যাগুলো যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে, ধনাত্মক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা হয়ে থাকে তাহলে তখন সেটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে ধনাত্মক সংখ্যা কখন স্বাভাবিক সংখ্যা হচ্ছে? যখন সেটা পূর্ণ সংখ্যা থাকবে। আচ্ছা, তাহলে স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে? স্বাভাবিক সংখ্যাকে অবশ্য n দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা অবশ্য বেশ কয়েক ধরনের হয়ে থাকে, তার ক্লাসিফিকেশনটা একটু দেখব। স্বাভাবিক সংখ্যা আবার হচ্ছে
তিন ধরনের হতে পারে। এক হচ্ছে এক, দ্বিতীয়ত হচ্ছে মৌলিক, আর তৃতীয়ত হচ্ছে কি যৌগিক। তাহলে এখন কথা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা কয় ধরনের পেয়েছি? তিন ধরনের পেয়েছি। এক হচ্ছে এক, দ্বিতীয়ত হচ্ছে মৌলিক, তৃতীয়ত হচ্ছে যৌগিক। এক বলতে গেলে শুধুমাত্র এক, বা দেখা যাচ্ছে এক এক যেটাকে বোঝাই এক, অথবা দেখা যাচ্ছে কি এক, ঠিক এটাকেই বোঝাচ্ছে। এখন হচ্ছে দেখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে অবশ্য আমাদের প্রচুর কোশ্চেন হয়ে থাকে। আমরা যদি বাস্তব সংখ্যার এমসিকিউ এর যাই, তাহলে সেখান থেকে অবশ্য দেখা যাচ্ছে যে মৌলিক সংখ্যা থেকে প্রতি বছর প্রায় কোশ্চেন থাকে। ইভেন খুবই গুরুত্বপূর্ণ বাস্তব সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা নিয়ে অবশ্য কথা বলতে হলে অবশ্য প্রথমত জানতে হবে মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা কাকে বলে, ডেফিনেশনটা অবশ্য আমাদের সবার আগে জানা প্রয়োজন। তাহলে অবশ্য মৌলিক সংখ্যা বলতে গেলে সেই সংখ্যাকে বোঝাচ্ছে, মৌলিক সংখ্যা বলতে গেলে সেই সংখ্যাকে বোঝাচ্ছে যে সংখ্যা শুধুমাত্র সেই সংখ্যা এবং অন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে, আবারও বলি, যে সংখ্যা অন এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা সাপোজ আমি ধরে রাখি যদি 2 এর কথা চিন্তা করে থাকি, তাহলে এই 2 কে শুধুমাত্র 1 এবং 2 দ্বারাই নিঃশেষে বিভাজ্য করা যায়, আদারওয়াইজ কখনোই সম্ভব না। আমি যদি মনে করে থাকি 13 এর কথা চিন্তা করে থাকি, তাহলে 13 একটা মৌলিক সংখ্যা, আমি ধরে নিয়েছি অবশ্য 13 একটা মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? এই কে অবশ্য 1 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে অবশ্য 13ই হয়। আবার যদি অবশ্য 13 দিয়ে ভাগ করে থাকি তবুও অবশ্য আমাদের ভাগ শেষ কত হয়? 0 হয়। তাহলে সেক্ষেত্রে বুঝলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে, ডেফিনেশনটা খুবই ভালো মতো বোঝার চেষ্টা করবা, কারণ হচ্ছে মৌলিক সংখ্যাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মৌলিক সংখ্যা বলতে গেলে অবশ্য সেই সংখ্যাকে বোঝাচ্ছে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখন কথা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো নিয়ে তাহলে কি কেমন টাইপের কোশ্চেন হয় সেটা একটু দেখে আসি। তোমাদের এখানে অবশ্য কোশ্চেন এভাবে হতে পারে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? অপশনে থাকতে পারে 7, 9, 12, 15। তাহলে সেক্ষেত্রে 7, 9, 12, 15 এর মধ্যে যদি দেখে থাকি তাহলে অবশ্যই 7 সংখ্যাটা আছে শুধুমাত্র 7 এবং ওই সংখ্যা 1 দ্বারা, তাছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না। বাদ বাকি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যাগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় যেটা হয়ে থাকে এটা যৌগিক সংখ্যা, কারণ প্রত্যেকটা জোড় সংখ্যায় 2 ব্যতীত প্রত্যেকটা জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। যেহেতু 2 দ্বারা ভাগ করতে পারি তাহলে সেই সংখ্যা এবং 1 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করা যায়। সো অবশ্য আমরা বলতে পারি যে এখান থেকে অবশ্য আমরা একটা কথা বলতে পারি যে প্রত্যেকটা জোড় সংখ্যা শুধুমাত্র 2 বাদে প্রত্যেকটা জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে অবশ্যই এখান থেকে আমাদের একটা এক্সক্লুসিভ একটা কোশ্চেন আমরা পেতে পারি। সেই কোশ্চেনটা হচ্ছে কি যে কোন জোড় সংখ্যাটি মৌলিক সংখ্যা? আমরা অবশ্য অনায়াসে বলতে পারি 2 সংখ্যাটি হচ্ছে জোড় হওয়ার পরে এটা হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। আরো একটা কোশ্চেন হতে পারে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? অবশ্যই মনে হতে পারে 1 হতে পারে, কিন্তু অবশ্য 1 কখনোই মৌলিক সংখ্যা না। তাহলে মৌলিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমাদের এই টাইপের আরো অনেক কোশ্চেন কিভাবে হতে পারে যে 1 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 30 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, 30 থেকে 60 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যাগুলোর জোড় কত, যোগফল কত হবে, সমষ্টি কত হবে, অথবা দেখা যাচ্ছে 30 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা যেগুলো দেওয়া আছে এইগুলোর গড় কত হবে। এই বিষয়ে অবশ্য আমরা অনেকগুলো তথ্য পেতে পারি। এখন কথা হচ্ছে তাহলে মৌলিক সংখ্যা কোন জায়গা থেকে কয়টি আছে এটা জানার জন্য অবশ্য আমাদেরকে কি করতে হয়? অবশ্য আমাদের একটা লেখা আছে, একটা লাইন অবশ্য যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে সেক্ষেত্রে অবশ্য দেখা যাচ্ছে আমাদের জন্য খুবই ভালো হয়। লাইনটা হচ্ছে মৌলিক সংখ্যার জন্য হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। এখানে যদি আমরা দেখে থাকি তাহলে অবশ্য আমাদের হচ্ছে 3 6 9 10। এখানে অবশ্য দেখা যাচ্ছে 10টি আমাদের সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো দ্বারা কি বোঝায়?
সেটা যদি আমরা একটু দেখি তাহলে সব থেকে ভালো হয়। আমি বুঝতে পারছি যে অবশ্য ক্লাসটা আমার অবশ্য একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে একটা চ্যাপ্টারে যখন বেসিক নিয়ে আলোচনা করা হয় তখন আসলে সময়টা সময় জ্ঞান থাকে না। মনে হয় যেন অবশ্য আমি কতটুকু স্টুডেন্টদেরকে দিতে পারছি বা শিক্ষার্থীরা কতটুকু আমার কথাটা বুঝতে পারছে বা রিসিভ করতে পারছে, সেটা অবশ্য মুখ্য বিষয় হয়ে যায়। একটু ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরে অবশ্য আমি ক্লাসটা কন্টিনিউ করতে যাচ্ছি, কারণ এই এখন যেটা শুরু করেছি এখন যদি আমরা ক্লাস থামিয়ে দিই তাহলে হয়তো দেখা যাচ্ছে পরবর্তী দিনে এখান থেকে শুরু করা সম্ভব হবে না। সো অবশ্যই ক্লাসটা একটু বড় হলেও অবশ্য একটু দেখলে উপকৃত হওয়া যাবে। প্রথমত হচ্ছে 4 নিয়ে একটু আলোচনা করি। এখানে 4 দেওয়ার উদ্দেশ্য হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি? অবশ্যই হচ্ছে 2, 3, 5, 7। এরপরে দেখো অবশ্য 4 দেওয়া আছে। এই 4 এর উদ্দেশ্য হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। কয়টি আছে? 4টি আছে। কি কি আছে? 11, 13, 17 আর একটা হচ্ছে কি 19। আচ্ছা, এইভাবে দেখা যাচ্ছে অবশ্য আমাদের 100 পর্যন্ত সব প্রত্যেকটা তথ্য অবশ্য দেওয়া আছে। আমাদের অবশ্য যখন হ্যান্ড নোট অবশ্য আমরা হ্যান্ড ওভার করব বা অথবা যখন আমাদের হ্যান্ড নোটটি হাতে পাবা তখন অবশ্যই এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য অবশ্য দেখা যাচ্ছে আমি এখন অবশ্য ক্লাসটি দীর্ঘ না করে এখানে অবশ্য খুবই সংক্ষেপে আমি বলে দিতে যাচ্ছি, কারণ এখন আমার আলোচনার বিষয় আছে ভগ্নাংশ। ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে, যার জন্য অবশ্য আমি এগুলো বিস্তারিত আলোচনা না করে সরাসরিভাবে সংক্ষেপে যতটুকু পারা যায় তার উপর দিয়ে চলে যাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে যৌগিক সংখ্যা। অলরেডি যৌগিক সংখ্যা নিয়ে অবশ্য ডেফিনেশন অবশ্য অলরেডি হয়ে গেছে, কারণ অবশ্য আমরা বলেছি যদি সকল জোড় সংখ্যা 2 ব্যতীত সকল জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, সো অবশ্যই বলতে পারি এটাকে সকল 2 ব্যতীত সকল জোড় সংখ্যাই হচ্ছে যৌগিক সংখ্যা। শুধুমাত্র জোড় সংখ্যা বলে কথা না, সকল মানে বেজোড় সংখ্যা মৌলিক সংখ্যা বলে যেগুলো আছে সবগুলোকে আমরা বলতে পারি যৌগিক সংখ্যা। যেমন হচ্ছে 9 একটা বেজোড় সংখ্যা হলে সেটাকে 9 কে অবশ্যই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, 1 দ্বারা অবশ্যই 9 নিঃশেষে বিভাজ্য করা যায়। এমন অবশ্য অনেক সংখ্যা আছে, 25 কে আমরা কি করতে পারি? নিঃশেষে বিভাজ্য করতে পারি, 15 কে নিঃশেষে বিভাজ্য করতে পারি, 3, 5 এবং 15, 1 সবগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারি। সো অবশ্য আমরা বলতে পারি মৌলিক সংখ্যা বাদে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলোকে বলা যায় যৌগিক সংখ্যা। এরপরে আসি যে ভগ্নাংশ সংখ্যা। তাহলে ভগ্নাংশ কি বা ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ নিয়ে অবশ্য আমাদের অনেক আলোচনা আছে। ভগ্নাংশকে আমরা অবশ্য বলতে পারি শতকরা। শতকরাকে অবশ্য আমরা বলতে পারি ভগ্নাংশ। আমাদের একটা জিনিস বলে গেলে চলবে না, শতকরা জিনিসটা কি? শতকরাটা হচ্ছে একটা অনুপাত। ভগ্নাংশ কি? ভগ্নাংশটাও এক ধরনের অনুপাত। প্রথমত হচ্ছে ভগ্নাংশ কত প্রকার হতে পারে সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। ভগ্নাংশ প্রথমত অবশ্য 2 ধরনের হতে পারে। এক হচ্ছে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ কাকে বলে, কত প্রকার বা কি কি বিস্তারিত অবশ্য আমরা একটু আলোচনা করব। তাহলে অবশ্য প্রথমত আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করি। দশমিক ভগ্নাংশ কাকে বলে? যখন অবশ্য আপনার নামটা শুনেছে যে দশমিক ভগ্নাংশ, তখনই একটা জিনিস আমার মাথায় এসেছে, এখানে অবশ্যই দশমিক আছে। হ্যাঁ ঠিক, এটাই ঠিক যে অবশ্যই আমাদের দশমিক থাকবে। দশমিকের পরে অবশ্যই কোনো একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা অবশ্যই নির্দিষ্ট হবে অথবা আবৃত সংখ্যা হবে। আমরা অবশ্য যখন পড়েছি যে অমূল সংখ্যা কাকে বলে, তখন কিন্তু দেখেছি যে দশমিক ভগ্নাংশ যদি আমাদের অসীম সংখ্যক পর্যন্ত তথ্য থাকে যেগুলো অবশ্য কোনোভাবে আবৃত করা যায় না, তখন সেটাকে বলা হচ্ছে অমূল সংখ্যা। এখন আসে তাহলে অবশ্য সাধারণ ভগ্নাংশ নিয়ে এবং দশমিক ভগ্নাংশ নিয়ে। দশমিক ভগ্নাংশ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই বলতে হয় যে ভগ্নাংশে দশমিক থাকে এবং দশমিকের পরে সংখ্যা থাকতেও পারে, অবশ্যই থাকবে, সেটা নির্দিষ্ট থাকবে, তাহলে সেটাকে বলা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ অবশ্য 2 ধরনের হতে পারে। এক হচ্ছে কি সসীম দশমিক ভগ্নাংশ, অন্যটাকে বলতে পারি আমরা অসীম দশমিক ভগ্নাংশ।
আমরা অবশ্য দেখা যাচ্ছে নামকরণ থেকে অবশ্য বুঝতে পেরেছি যে সসীম দশমিক এবং অসীম দশমিক কোনগুলো। সসীম দশমিক বলতে গেলে সেই সংখ্যাগুলোকে বোঝাচ্ছে যেই সংখ্যাগুলো দশমিকের পরে একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, যেমন হতে পারে 6.25, 6.5, 5.9, এগুলো প্রত্যেকটাই কিন্তু অবশ্য দেখা যাচ্ছে আমাদের সসীম ভগ্নাংশ। এছাড়াও সসীম ভগ্নাংশ বলতে গেলে অবশ্য কি হতে পারে, আমাদের 3.222 একটা সিমিলার কোনো একটা ওয়ার্ড থাকতে পারে, এগুলোকে বলা হচ্ছে সসীম ভগ্নাংশ। এরপরে আসছে কি অসীম ভগ্নাংশ। অসীম ভগ্নাংশ বলতে গেলে তাহলে বোঝাচ্ছে দশমিকের পরে আমাদের অসীম সংখ্যক, দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে। এখন কথা হচ্ছে সাধারণ ভগ্নাংশ নিয়ে কথা বলি। তাহলে সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লক্ষণীয় ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ যখন আলোচনা করব তখন অবশ্যই আমাদের কি থাকবে, লব ও হর থাকবে। লব ও হরের ভিত্তিতে আমরা অবশ্য সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। দুই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তিন হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে অবশ্য দেখেছি লব ও হরের ভিত্তিতে সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, দুই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তিন হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নিয়ে যদি আলোচনা করতে হয়, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব সব সময় বড় হয়ে থাকে, হর সব সময় ছোট হয়ে থাকে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব ছোট থাকে, হর বড় থাকে। লব ছোট, হর বড়। আচ্ছা, এরপরে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড় থাকে, হর ছোট থাকে। আচ্ছা, এখন আসছে কি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশ পেতে পারি। আমরা যখন অপ্রকৃত ভগ্নাংশ দেখেছি, দেখুন লবকে বড় হচ্ছে এবং হর ছোট হচ্ছে। সাপোজ আমি एग्जांपल হিসেবে ধরে নেই 5/2, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ভাগ করে থাকি 5 কে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4, তাহলে 1 আমরা লিখতে পারি 1/2। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ, দুটো মিলে কি হচ্ছে মিশ্র ভগ্নাংশ হচ্ছে। তাহলে অবশ্য আমাদের এখান থেকে অবশ্য বলতে পারি যে মিশ্র ভগ্নাংশ অন কাইন্ড অফ কি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। বাস্তব সংখ্যা এই ছিল আমাদের অবশ্য সংক্ষিপ্ত পরিচিত। বাস্তব সংখ্যা নিয়ে হয়তো এখান থেকে যতটুকু আলোচনা করা হয়েছে বাস্তব সংখ্যা সম্পর্কে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আশা করি এর পরবর্তী যখন ক্লাস হবে তখন বাস্তব সংখ্যা নিয়ে অনেকগুলো ম্যাথ করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্য সমাধান করব, তখন হয়তো একটা চ্যাপ্টার থেকে অবশ্য আমাদের এক্সাম নেওয়া হবে, তারপরে বুঝবো যে অবশ্য কতটুকু তোমরা পড়ালেখা বা স্টাডি করতে পেরেছো। সকলকে ধন্যবাদ আমার ক্লাসটা দেখার জন্য বা উপভোগ করার জন্য। সকলকে বলবো যে আমার ক্লাসটা কেমন লেগেছে, আমার ক্লাসের কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা, বা ভিডিওতে আমাদের বোর্ড বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, বা কে কোথা থেকে দেখছেন এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই বলে শেষ করছি। শুভরাত্রি।